খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেটস আপনাদের সাথে শেয়ার করতে চাই। সাব্বির রহমান কেন্দ্রিক একটা আপডেট রয়েছে, নুরুল হাসান সোহান কেন্দ্রিক একটা আপডেট রয়েছে, নাইম শেখ কেন্দ্রিক আপডেট রয়েছে। বাংলাদেশ দল আপনারা সবাই জানেন যে এশিয়া কাপে তারা যাবে, তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে 3টা টি20 হবে, সিলেটে সেই খেলাগুলো হবে এবং সিলেটে ওই 3 ম্যাচের যে সিরিজটা হবে সেখানটায় আসলে যেই ক্রিকেটাররা থাকবে আলটিমেটলি দে উড বি দ্য চয়েস ফর দ্য এশিয়া কাপ, রাইট? এবং সেই ডিসিশনটা যখন মেক করা হচ্ছে তখন মোটামুটি আমরা জানতে পেরেছি দেয়ার ইজ নো পসিবিলিটি অফ নুরুল হাসান সোহান টু বি দ্য পার্ট অফ দ্য সিরিজ। নেদারল্যান্ডসের বিপক্ষে যে সিরিজটা বাংলাদেশ খেলবে 3 ম্যাচের, সেখানটায় নুরুল হাসান সোহানকে সুযোগ দিতে রাজি নন নির্বাচকরা। আমার কাছে যে খবরটা রয়েছে, সাব্বিরের ব্যাপারে যে আপডেটটা রয়েছে, ট্যাগলাইনে আপনারা দেখছেন যে সাব্বির আর ন্যাশনাল ক্রিকেট বা সাব্বিরের ক্রিকেট থেকে অবসরের যে সিদ্ধান্ত, এরকম একটা ট্যাগলাইন আপনারা দেখছেন। এটার আসলে সারমর্মটা কি, ভেতরের খবরটা কি, কি কারণে সাব্বির আর কখনো ক্রিকেট খেলবেন না, কেন আমি এই কথাটা বলছি। এবং থার্ড পয়েন্ট যেটা, নাইম শেখ, তার অধ্যায়টা মোটামুটি শেষ। আপাতত নাইম শেখকে আপকামিং সিরিজ এবং একই সাথে এশিয়া কাপ স্কোয়াডে বিবেচনা করা হবে না বলে জানা গেছে। নাইম শেখের ব্যাপারে এই ডিসিশনটা আসবে বা এই ডিসিশনটাই রাইট ডিসিশন, এই ব্যাপারে অনেক আগেই আমি আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম। আমি জানিয়েছিলাম যে এশিয়া কাপের সম্ভাব্য দলে নাইম শেখের সুযোগ নেই, কিন্তু নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, এই ক্রিকেটারদেরকে আপনি কেন সুযোগ দেবেন না যখন আপনার মিডল অর্ডার ফোকলা, যখন আপনার মিডলে কিছু ব্যাটার দরকার যাদের স্ট্রাইক রেট বেটার, যখন আপনার এমন কিছু ক্রিকেটার দরকার যে নাইম শেখকে আপনি অফ করে দিলেন, কিন্তু নাইমের সমান সংখ্যক 15-20 বল খেলার সুযোগ যদি পায় কোনো ক্রিকেটার, সে অন্তত বেটার স্ট্রাইক রেটে ব্যাট করতে পারবে, সেই ক্রিকেটারদের আপনি কেন নেবেন না? এই প্রশ্নের উত্তর আমরা এখন পর্যন্ত পাই না। সোহানের ব্যাপারে কি হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাখ্যাটা কি, কেন তারা রাখতে চায় না, টিম ম্যানেজমেন্টের সমস্যা কোথায়, ক্যাপ্টেন কি ভাবছে? তার আগে একটু আমি সাব্বিরের কথা বলতে চাই। প্রশ্ন নাম্বার 1, একজন ক্রিকেটার 9টা ইনিংস খেলেছেন এবং এই 9 ইনিংসের মধ্যে সেই ক্রিকেটার 3টায় অপরাজিত ছিলেন। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বা যে কেউ যদি কোনো বিশ্লেষণ করে, বড় বিশ্লেষক, তাকে কি আপনি খারাপ ক্রিকেটার বলতে পারেন? সে 9 ইনিংসের 3টায় অপরাজিত ছিলেন, আনবিটেন ছিলেন, তার মানে তার বড় স্কোর করার অনেক ক্ষেত্রে সুযোগ ছিল, অনেক ক্ষেত্রে সুযোগ ছিল না, ওভার শেষ হয়ে গেছে সবশেষ বিপিএলে। একজন ক্রিকেটার ছক্কা মেরেছেন 18টা। আমি যদি ধরেও নিই যে তিনি সাব্বির রহমান একটা ম্যাচে বিপিএলে ভালো করেছে, তারে নিয়ে আমরা কেন নাচানাচি করতেছি, রাইট? এক ম্যাচে কি 18টা ছক্কা মারছে? এক ম্যাচে যদি একজন ক্রিকেটার 18টা ছক্কা মারে, তাহলে তো এক ম্যাচে তার 148 রান করার কথা, রাইট? সো যেহেতু 18টা ছক্কা 108 রান, সরি 18টা ছক্কা এক ম্যাচে মারেন নাই, তার মানে তিনি যে ওই 9টা ইনিংস খেলেছিলেন, যার 6টা আউট হয়েছিলেন, 3টা নট আউট ছিলেন, এই ইনিংস গুলো মিলিয়ে তিনি 18টা ছক্কা মেরেছিলেন। সাব্বির রহমান রুম্মানের কথা বলছি। যেই ছেলেটা 18টা ছক্কা কোন একটা টুর্নামেন্টে মারে, তাকে আপনি টি20-র কোনো ফরম্যাটে, ন্যাশনাল টিম বাদ দেন, জাতীয় পর্যায়ের অথবা আন্তর্জাতিক পর্যায়ে যে আপনি দলগুলো পাঠান, কোনো সেটআপে বিবেচনা করবেন না। এটা কি হতে পারে? এটা হয়েছে। আমরা অনেকেই বলি না যে সূর্য অনেক সুন্দর। কেউ যদি কাউকে জিজ্ঞেস করে যে সূর্য কত সুন্দর, তুমি দেখেছো? উত্তর দেয় যে না, আমি আসলে তাকিয়ে দেখতে পারিনি। কেন দেখতে পারিনি জানেন? কারণ তার আলোটা এত বেশি যে চোখ ঝলসে যায়। সাব্বিরের পারফরমেন্সটা লাস্ট বিপিএল ছিল সূর্যের মতো, এবং আমাদের সিলেক্টররা আই থিঙ্ক ওই ছোট্ট বাবুটার মতো সেই পারফরমেন্সটা দেখে নাই, যদি তাদের চোখ ঝলসে যায়। সূর্যের দিকে তাকানোটা যেমন অসম্ভব হয়ে পড়ে, অনেকটা সেরকম ডিফিকাল্টিসের মধ্যে আমাদের ন্যাশনাল সিলেক্টররা হয়তো ছিলেন। একজন ক্রিকেটারকে আপনি কোনো ধরনের কোনো সেটআপের মধ্যে রাখবেন না, ডিসপাইট হ্যাভিং 160 স্ট্রাইক রেট, ডিসপাইট হিটিং at least 18 sixes, despite maintaining a better strike rate with not out innings, আপনি কোথাও রাখবেন না, এটা কখনো লজিক্যাল হতে পারে না। সো সাব্বির যেহেতু কোথাও নেই, ভালো পারফরমেন্স কোথায় করেছে? বিপিএল এ করেছে। টি20 টুর্নামেন্ট হয়েছে নাকি যে ভালো পারফরমেন্স দেখিয়ে তাকে দলে আপনি নেবেন বা নেবেন না? এই প্রশ্ন যারা করে, কোথায় সাব্বির ভালো খেললো? ভাই বিপিএল এর পরে টি20 কোন টুর্নামেন্ট হয়েছে? হয় নাই তো, তাকে তো কোথাও রাখাই হয় নাই। তারা আসলে ক্রিকেটের খবরটা রাখেন না, একদমই রাখেন না। তো সাব্বির খেলা থেকে অবাঞ্ছিত হয়ে যাক, খেলার দরকার নাই। এবং যতদিন অন্তত এই সিলেকশন প্যানেল থাকবে, তার আসলে খেলাটা আমি মনে করি যে তার একটা মৌখিক অথবা মানসিক অবসরে চলে যাওয়া ভালো। সাব্বিরের অবসরটাই ভালো। আমরা সাব্বিরকে নিয়ে কেউ ডিসকাশন করবো না। যারা পছন্দ করেন না তাদের শোনা লাগলো না, আর যারা কাউন্টার রিপোর্ট বানান তাদেরও শোনা লাগলো না। নুরুল হাসান সোহানের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটেছে দেখেন, কি ভয়াবহ। সাব্বিরের ক্ষেত্রে আপনি বলছেন যে সাব্বির তো আসলে ওই একটা টুর্নামেন্টে কিছু ভালো খেলেছে, অথচ তারপরে কোনো আপনার ন্যাশনাল টি20 টুর্নামেন্ট হয় নাই, কোনো টি20 চ্যালেঞ্জে তাকে আপনারা দেশের হয়ে, এ টিমের হয়ে কোথাও খেলার নাই, এইচপির হয়ে কোথাও খেলার নাই। সো আপনি যে লজিকটা দিচ্ছেন, এই লজিকটাই তো আসলে কোনো লজিক্যাল হয় না। নুরুল হাসান সোহানের ক্ষেত্রে তাহলে কেন এই লজিকটা আপনি অ্যাপ্লাই করছেন না? তিনি
সব জায়গায় ভালো করেছেন। তিনি বিপিএল ভালো করেছেন, তিনি এনসিএল এ ভালো করেছেন, তিনি ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করেছেন, তিনি এ টিমের সাথে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করেছেন, শতক মেরেছেন, তিনি গ্লোবাল সুপার লিগে একটা দলকে নেতৃত্ব দিয়েছেন, সেখানটাও তিনি তার মতো করে ভালো করেছেন। সব জায়গায় ভালো করা একজন ক্রিকেটার, বাংলাদেশের নো ডাউট বেস্ট উইকেট কিপার, তাকে আপনি সুযোগ দেবেন না? তিনি এই সুযোগটা ডিজার্ভ করে না? সাব্বির কোথাও ভালো করেনি যদি আমি মেনেও নি, সোহান তো সবখানে ভালো করেছে, তাকেও আপনারা নেদারল্যান্ডসের বিপক্ষে যে 3টা ম্যাচ বাংলাদেশ খেলবে সেখানটা আপনারা নেবেন না? লজিকটা কোথায়? আজকে সাব্বির বা সোহান আমার সেই মিডল অর্ডারে ভরসা হতে পারে, আমার হায়ার স্ট্রাইক রেটের ব্যাটার হতে পারে। আজকে যখন আমরা শুনি যে সিলেটে বাংলাদেশ ওই 3টা টি20 খেলবে, কারণ হাই স্কোরিং ম্যাচেস গুলো সিলেটে হয়, তার মানে কি আবুধাবিতে বাংলাদেশের ম্যাচেস গুলো হাই স্কোরিং হবে, রাইট? হাই স্কোরিং ম্যাচে যেই ম্যাচেসে ব্যাটাররা স্কোর করতে পারে, বল ব্যাটে আসে, পাওয়ার হিটিং কাজে লাগে, সেখানটা আপনি সোহানা সাব্বিরকে নেবেন না, আপনি নেবেন না। কারণ এরা হচ্ছে সূর্যের মতো, আপনি তাকাতে ভয় পান, সানগ্লাসও কাজ করে না আপনাদের। বাংলাদেশ দল এভাবেই চলছে, বাংলাদেশ দল নিয়ে যে তামাশা চলছে, এই তামাশা বন্ধ হওয়া উচিত। আমি একা বলে যাই, অনেকে কাউন্টার মানে, কিন্তু এই বলাটা আর কতদিন কতবার একজন সম্পর্কে বলা যায়? সাব্বিরের মতো সোহানেরও অবসরে চলে যাওয়া উচিত, খেলার দরকার নেই ভাই। অথবা আপনারা বলে দিন যে ন্যাশনাল টিম আমি খেলতে চাই না, অন্য সব জায়গায় খেলবো। এই যে আলোচনাগুলো হয়, এই আলোচনা এদেরকে নিয়ে যারা সমালোচনা করে, তারা কি জানে যে এরা কি করেছে? আপনার নাইম শেখের সাথে অনেক সময় সাব্বিরকে মিলিয়ে দেন, এটা কি লজিক্যাল? সাব্বির রহমান রুম্মান ন্যাশনাল টিমে যখন রেগুলার সেটআপে ছিল, কতটা আক্রমণাত্মক ছিল, কতটা আমাদের জন্য ক্লিনিক্যাল ছিল, প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর ছিল, কতটা ডিস্ট্রাকটিভ ব্যাটার ছিল, একটু হাইলাইটস দেখে আইসেন। নুরুল হাসান সোহানের এখনো ওয়ানডের এভারেজ 82, যতগুলো সুযোগ পেয়েছেন হয় অপরাজিত থেকেছেন অথবা রানস করেছেন, 82। আপনি তাকে কোথাও বিবেচনা করছেন না। একজন ক্রিকেটার লাস্ট ওভারে 30 রান নিয়ে একটা ম্যাচ জিতিয়েছে, সেটা যে পর্যায়েরই ম্যাচ হোক, ইট ওয়াজ আ ভেরি টাফ টাস্ক, সোহান ডিড ইট। আপনি তাকে বিবেচনায় নিচ্ছেন না, তাহলে আপনার বিবেচনায় কারা ভাই? কারা? এই আলোচনা কে করবে? জাতীয় দল তামাশার জায়গা না। জাতীয় দলে যা হচ্ছে, জাতীয় দলের সিলেকশন নিয়ে যা হচ্ছে, এবং এটাকে পরবর্তী সময় আপনারা যেভাবে লাবরেট করার চেষ্টা করছেন যে হোয়ার সাব্বির ডিড ওয়েল, এই প্রশ্নটা যারা করেন তারা কেন এটা বলেন না সোহান ডিড ওয়েল ইন এভরি ফরম্যাট? ওই আলোচনাটা আপনারা কেন করেন না? তাহলে তারে কেন রাখা হয় না? সাব্বিরকে যদি মাত্র একটা বিপিএল নিয়ে বিবেচনায় না আনেন, সোহানকে বিপিএল, এনসিএল টি20, গ্লোবাল সুপার লিগ সবকিছু বিবেচনায় তো আপনার বিবেচনা করা উচিত। হিপোক্রেসির মধ্যে বাংলাদেশের টিম সিলেকশন চলে। সাব্বির সোহানদের সত্যি অবসরে চলে যাওয়া উচিত, এবং এটাই আমার কাছে মনে হয় রাইট নাও ইজ দ্য বেস্ট সলিউশন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার। এই আলোচনাটা আসলে করতেই হতো। এই আলোচনাটা আমি গতকাল থেকেই ভাবছিলাম যে করব, নানাভাবে যখন প্রিপারেশন নিচ্ছিলাম, একটার পর একটা উপমা, একটার পর একটা ভাবনা চিন্তা মাথার মধ্যে গেঁথে যাচ্ছিল, আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। সাকিব আল হাসান সমগ্র বাংলাদেশের ক্রিকেট আর সমগ্র বাংলাদেশের ক্রিকেটের বিপরীতে একজন সাকিবের ব্র্যান্ড। এই ব্র্যান্ড ভ্যালুর যদি হিসাব করা হয় তাহলে কে এগিয়ে? মুখোমুখি সাকিব আল হাসান এবং বাংলাদেশের ক্রিকেট কখনো হয় নাই, তবে গতকাল যখন একই সময়ে সাকিবের গ্লোবাল সুপার লিগের খেলা চলছিল এবং বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল পাল্লে কেলেতে, সেই সময়টায় একটা ব্যাপার, আপনি মানুন আর না মানুন, পুরো দেশের ক্রিকেটের উপরে সাকিবের নিজের, সাকিবের একক, সাকিবের ব্যক্তি সত্তার ব্র্যান্ড ভ্যালু যে অনেক বেশি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, থাকে না। ফাদার অফ অলরাউন্ডার। অনেকেই কমেন্ট বক্সে এই কথাগুলো বলছিল, কেউ বলছিল ড্যাডি, কেউ বলেছিল পাপ্পা, কেউ বলছিল ফাদার অফ অলরাউন্ডার। খেয়াল করে দেখুন যে কোন জায়গাটায় আসলে আপনাকে আমাকে সোশ্যাল মিডিয়ায় যারা আলোচনা করে সবাইকে টানতে বাধ্য করলেন সাকিব আল হাসান। বাংলাদেশ হারছিল একদিকে, অপরদিকে সাকিব পারফর্ম করছিলেন। বাংলাদেশ ব্যাটিং করে, বোলিংও করে, পুরো দলের 11 জন ব্যাট করতে নামে, ব্যাট করার সুযোগ থাকে, ফিল্ডিং করে, ওই 11 সদস্যের কেউ বোলিংও করে। পুরো এই যে রোল ব্যাটিং বোলিংয়ে, সব জায়গায় যখন 0 পায় আপনার আমার প্রিয় দেশ, সাকিব তখন ব্যাট হাতে 37 বলে 58 করেন। সাকিব তখন 77 রানে 5 উইকেট পড়ে যাওয়া তার দলকে উদ্ধার করেন, ত্রাতা হন, সর্বোচ্চ রান করেন, নট আউট থাকেন, প্রথম বলে রিভার্স সুইপ পারেন, তার বিরুদ্ধে রিভিউ নিয়ে সফল হতে পারে না প্রতিপক্ষ। যখন বাংলাদেশ বল হাতে পাওয়ার প্লেতে 83 রান দিয়ে দেয়, তখন সাকিব আল হাসান
বল হাতে প্রথম ওভারটা নেন মেডেন। টি-20তে রেয়ার যে কেসটা রয়েছে বোলিং ডিপার্টমেন্টের বা বোলারদের, সেটা হচ্ছে মেডেন ওভার পাওয়া। মেডেন পান, সাথে দুটা উইকেট, প্রথম বলেই উইকেট, উইকেটটাও পান সেই রিভার্স সুইপ স্টাইলে। তৃতীয় বলে আরো একটা উইকেট, শেষ পর্যন্ত 13 রানে 4 উইকেট। গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসানের পদার্পণটা কি অসাধারণ ভাবে হলো। সাকিব আল হাসান খেয়াল করে দেখবেন, এই যে ঘটনাটা ঘটালেন, অসাধারণ অবিশ্বাস্য ঘটনা ঘটালেন, বাংলাদেশের কেউ সেই চিন্তা করতেও পারে না। বাংলাদেশের যারা এই চিন্তাটা করার চেষ্টা করেন, 38 বছরের সাকিব আল হাসানকে টেক্কা দেওয়ার চিন্তা করেন, তারা ভেবেই নেন তারা পারবেন না। কত উপরে সাকিব আল হাসান। সাকিব আল হাসান নিজের স্ট্যান্ডার্ডকে, নিজের প্রতিজ্ঞাকে, নিজের খেলার ধ্যান জ্ঞানকে কোথায় নিয়ে গেছে তার ধারে কাছেও নেই আমাদের পুরো ক্রিকেট কাঠামো। কোনো প্র্যাকটিসের মধ্যে না থাকা, কোনো ধরনের প্রপার প্রোগ্রামের মধ্যে না থাকা, আজকে দুবাই, কালকে আমেরিকা, বিভিন্ন দেশে যিনি ঘুরছেন যাযাবরের মতো, মানসিক অশান্তিতে থাকা একজন ক্রিকেটার গ্লোবাল সুপার লিগের শেষ মুহূর্তে ডাক পেয়েই যেভাবে বাকিদেরকে পথভ্রষ্ট করলেন, অবিশ্বাস্য। অনেকেই মানবেন না সাকিবের কৃতিত্ব, অনেকেই সাকিবের পলিটিক্যাল ইস্যুস গুলোকে নিয়ে আসবেন, অনেকেই বলবেন যে সাকিব আল হাসান এটা করেছে, অন্য দেশের ক্রিকেটারও এরকমটা করে। সাকিব যে সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়েছে, সাকিব যে সিচুয়েশনের মধ্য দিয়ে যায়, এবং এই কঠিন সিচুয়েশনকে যেভাবে পেশাদারিত্বের মোড়কে জয় করেন, সেটার ধারে কাছে শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বের কেউ কখনো যেতে পারবে না। আপনি একটু পড়ে শোনাই যারা এটার বিরোধিতা করবেন, যারা আমার এই বক্তব্যের সাথে একমত। সাকিব আল হাসান গতকাল একটা কথা বলেছেন পুরস্কার বিতরণের সময়, বলেছেন লাস্ট মিনিট কল ছিল, তারপর কি হলো, তাদের একজন প্লেয়ার চোটে ছিল, মানে তিনি যে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন, সেই কলটা ছিল একদম শেষ মুহূর্তে। একজন ক্রিকেটার চোটে ছিল এবং ওই চোটের কারণে তার পরিবর্তে আমাকে আসতে হয়েছে। আমি দারুণ গর্বিত দুবাই ক্যাপিটালস দলের অংশ হয়ে। এটা শুধুমাত্র একটা কথা, একটা বক্তব্য, কিন্তু পুরো ব্যাপারটাকে যদি আপনি ভেঙে দেখার চেষ্টা করেন, সাকিব আল হাসানকে একদম শেষ মুহূর্তে ক্যারিবিয়ানে খেলার আমন্ত্রণ জানায় এই ফ্র্যাঞ্চাইজি দলটি। সাকিব আল হাসান এত ব্যস্ততার মধ্যেও এবং এত তাড়াহুড়োর মধ্যেও তার সেই পেশাদারিত্বের জায়গায়, প্রফেশনালিজমের জায়গায় বিন্দু মাত্র ছাড় দেননি। যে দু দলের 22 জন ক্রিকেটার মাঠে নামলো, তাদের মধ্যে সেরা হলেন বাংলাদেশের একজন, আর যে বাংলাদেশের 11 জন মাঠে নামলো একই দিন, অলমোস্ট একই সময়ে, তারা কুল কিনারা পাচ্ছিলেন না কিভাবে প্রতিপক্ষের লাগাম টেনে ধরবেন। একজন ক্রিকেটারের নিবেদনটা কোথায় একটু খেয়াল করে দেখবেন। আমি খুব অবাক হচ্ছিলাম। সাকিব আল হাসানের ফিটনেস দেখেছেন, তার একাগ্রতা দেখেছেন, সাকিব আল হাসানকে দেখে মনে হচ্ছে অনেক ঝরঝরা। বাংলাদেশ দলের ক্রিকেটারদের খেয়াল করে দেখবেন, মনে হচ্ছে নড়তে চড়তে পারছে না। এত ফ্যাসিলিটিস, এত ট্রেনিং প্রোগ্রাম, এত ইন্টারন্যাশনাল ম্যাচ, এত বেতন, চুক্তি, মিডিয়া হাই, বিজ্ঞাপন, কত কিছুর মধ্যে থাকার পরেও সাকিব আল হাসানের ধারে কাছে এত ফ্যাসিলিটিস পাওয়ার পর যেতে পারেন না। যখন ব্যাট করছিলেন 7টা 4 একটা ছক্কা মেরেছেন, হেলমেটের স্ট্রাইপটা মুখে কামড়ে ধরেছিলেন সাকিব আল হাসান। আপনারা সবাই হয়তো দেখছিলেন, কারণ বাংলাদেশে খেলা ছাপিয়ে আসলে সাকিবের ব্যাটিংটাই মানুষ দেখছিল সেই সময়টায়। যেন বল তার দৃষ্টির বাইরে যেতে না পারে, বলের সাথে আই কন্ট্যাক্টটা যেন তার সাথে এমন কোন সিচুয়েশন ক্রিয়েট না করে যে সাকিব আল হাসান আবারও ধোঁকা খান, প্রতারিত হন। 38 বছরের সাকিব যেন এখনো 18-র তরুণ, প্রতিজ্ঞায়, চেষ্টায়, পেশাদারিত্বে। যেভাবে তিনি ওই স্ট্রাইপ আঁকড়ে ধরে ব্যাট করে গেছেন, গত 1-1.5 বছর ধরেই যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, দুবার বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করা সাকিব যখন তৃতীয়বার পাস করেন, পাস করার পর সেই সাকিব যখন পিএসএল এ ব্যাক করেন, শুরুতে যেই সাকিব সফল হন না, সেই সাকিব যখন জিএসএল এ গিয়ে অভিষেক ম্যাচে 13 রানে 4 উইকেট নেন, মেডেন নেন, 1 ওভারে 2 উইকেট নেন, যে সাকিবকে রুলড আউট করে দেওয়া হয় ব্যাটিং ওয়াইজ, সেই সাকিব তার দলের যখন ধস নেমেছিল, মিডল অর্ডার যখন গুড়িয়ে গিয়েছিল, যখন দুবাই ক্যাপিটালস এই ম্যাচটায় পরাজয় রেজিস্টার করবে এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছিল, ঠিক তখন একলা দাঁড়িয়ে যান। যখন তিনি বাংলাদেশের প্রতিনিধি না হয়েও
ভিন্ন একটা দেশের একটা ফ্র্যাঞ্চাইজি দলকে জেতান, সারা পৃথিবীর মানুষ যখন আবারও সাকিব বন্দনা করে, আপনার আমার তাকে নিয়ে ভালো কথা বলা, আপনার আমার তাকে প্রশংসায় ভাসানোর যখন কোনো ভ্যালু থাকে না, পাত্তা থাকে না, ঠিক তখন মাথাটা হেট হয়ে গেলেও ভাবতে ইচ্ছা করে সাকিব আল হাসান একজনই। বাংলার শেষ নবাবকে সবাই বলবে সিরাজউদ্দৌলা, আমি বলি কি তাকে তো আমরা দেখি নাই। বাংলার শেষ নবাব হচ্ছে সাকিব আল হাসান। তার ওই লর্ডসে মনে আছে সেই বিখ্যাত ছবি, বেঞ্চের মধ্যে বসে থেকে, সেই ছবিটা বাংলাদেশের হয়ে বাংলাদেশের জার্সিতে আরো বেশি আলোকিত হতে পারত। রাজনীতি সাকিব আল হাসানকে কেন্দ্র করে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। রাজনৈতিক সাকিব আল হাসানের ক্যারেক্টার, রাজনীতিবিদ সাকিব আল হাসানকে আমরা কেউই চাই না, পছন্দ করি না, এবং তার রিপ্লেস এই বাংলাদেশে রয়েছে। সাকিব আল হাসান রাজনীতিবিদ, তার অনেক রিপ্লেসমেন্ট রয়েছে। রাজনীতি যারা করে বা করেছে, বলুন তো 50 জনকে আপনি আমি কি আদর্শ মানতে পেরেছি? হাজার হাজার মানুষ তো পলিটিক্স করে, 50 জনও পাবেন না। তো সাকিব আল হাসানের প্রচুর রিপ্লেসমেন্ট রয়েছে, কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট বাংলাদেশ পায়নি। ক্রিকেটার সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট বাজি ধরে বলতে পারি পুরো বিশ্ব পায়নি। শেষ মুহূর্তে কল ছিল, সাকিব চলে গেলেন ক্যারিবিয়ানে, 37 বলে 58 করলেন, প্রথম বলে রিভার্স সুইপ করলেন, 7টা 4 মারলেন, একটা ছক্কা মারলেন, বল হাতে তুলে নিলেন, প্রথম ওভার মেডেন নিলেন, 2টা উইকেট নিলেন, 13 রানে 4 উইকেট নিলেন। যে কোনো একটা পারফরমেন্স যদি করতেন এই ম্যাচে, তাতেও সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হতে পারতেন। নামটা দেখুন সাকিব আল হাসান, ব্যাটে বলে ফেলকি দেখানোটা এবং বাংলাদেশের ক্রিকেটের থেকে তার ব্র্যান্ডিংটা যে অনেক উপরে, সেটা প্রমাণ করে দেয়া আমার কাছে মনে হয় জরুরি ছিল আরো